কথাবাণী চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা শোনাব আবুল মনসুর আহমেদ রচিত ছোট গল্প মিছিল। হিন্দুর পূজা, মুসলমানদের ঈদ, বিশ্বযুদ্ধে গণতন্ত্রের জয়, চারদিকেই খুশির খবর। সুতরাং সারা দেশ আনন্দে মেতে উঠবার কথা। আমিও আনন্দে মেতে উঠবার চেষ্টা করলাম। সকালে ঘুম থেকে উঠেই গুনগুন করে গান ধরলাম। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। গানের জুত ধরল না, গলা খুলল না, তার বদলে খুশখুশানিতে কাশি এলো। মনে পড়ল নজরুল ইসলামের কবিতা, জীবনে যাদের হররোজ, রোজা ক্ষুধায় আসেনি নিদ, আধমরা সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ। তাই তো দেখছি দেশে এত বড় আকাল হয়ে গেল, লাখ লাখ লোক মারা গেল, যারা বেঁচে রইল তারাও না খেতে পেয়ে হলো কঙ্কালসার। তাই কি ঈদের আনন্দে মন গরম হয়ে উঠছে না? কিছুই বুঝতে পারলাম না। অফিসের সহকর্মী পরেশ দা বুদ্ধিমান লোক, টাকা ধার না পেলেও আপদে বিপদে তার কাছে বুদ্ধি ধার পেয়ে থাকি। তাই গেলাম তার কাছে। দেখলাম জুতা জামা পরে সেও বৈঠকখানায় বসে গালে হাত দিয়ে ভাবছে আর গুনগুন করে গাইছে, আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশ ছেয়ে। আমায় দেখে পরেশদা শুকনো হাসি হেসে বলল, কি বলিস ভায়া, সত্যি কি আনন্দে দেশ ছেয়ে গেছে বলে মনে হচ্ছে? পরেশদার মনেও সেই সন্দেহ। তবে তো ওর দশা আমারই মতো। বললাম, ছেয়েছে দেশ কিছু একটাতে নিশ্চয়ই, কিন্তু সেটা আনন্দে কি বিষাদে তা তো বুঝতে পারছি না পরেশদা। পরেশ, যা বলেছিস ভাই, কোথায় আনন্দ? লাখ লাখ দেশবাসী না খেতে পেয়ে মরে গেল, আর তাদেরই শ্মশানের উপর দাঁড়িয়ে কিনা করব আমরা পূজা ও ঈদের আনন্দ? আমার মন কিছুতেই এসবে বসছে না। তাছাড়া বাজারে তো আগুন, কিছুই কেনবার জো আছে? 30 টাকার কমে একখানা তাঁতের শাড়িও কেনবার উপায় নেই। 3টি টাকা না হলে একখানা ছোট হাফ প্যান্টেও হাত দেওয়া যায় না। তাই বলো, টাকার প্রেমটাই বড়, দেশ প্রেমটা শুধু লোক দেখানো। বলতে বলতে বৌদি অগ্নিমূর্তিতে ঘরে ঢুকলেন। বলতে লাগলেন, আড়াল থেকে তোমাদের কথাবার্তা সব শুনেছি। দেশের লোক না খেতে পেয়ে মরছে, সেটা কি আমার দোষ? আমি কি কারো পাতের ভাত কেড়ে এনেছি? তবে তার জন্য আমায় শাস্তি দেওয়া কেন? বাজার আগুন বলে তো 2 বছরের মধ্যে 100 কাপড় দাওনি। এ পুজোটাও ফাঁকি দিয়েই নিবে? দাও, কপালে আমার এও ছিল। বলতে বলতে বৌদি যেমন বেগে এসেছিলেন তার দ্বিগুণ বেগে বেরিয়ে গেলেন। পরেশদা আমার দিকে চেয়ে বললেন, দেখলে তো ভায়া, বিয়ে করে দেশের কথা ভাবা যায় না। চলো, বাজার করতেই হবে। আমি বললাম, দাদা, সারা শহর ঘুরে ঘুরে ফুটপাত থেকে সবচেয়ে সস্তা দামের জিনিস কিনে আনবো। পরেশ, আরে কিনবো তো ফুটপাত থেকেই। ফুটপাত নয় তো কি হোয়াইট এওতে যাব? ফুটপাতেও তো নির্ঘাত 50টা টাকা ফেলতে হবে। আমি, তা হোক, বাড়িতে এসে বলবো 70 টাকা। পরেশ, 70 নয়, 95, কিন্তু যাবে তো নগদ 50 টাকা। রাস্তায় বেরুলাম। কাতারে কাতারে লোক ঈদ ও পূজার বাজার করতে বেরিয়েছে। সবাই বাজার আকারার কথা বলছে, কিন্তু মৃত দেশবাসীর কথা কারো মুখে শুনলাম না। রাস্তায় সবার উপর আমাদের দুই বন্ধুর মন বিষাক্ত হয়ে উঠল। পরেশ বলল, আজ ঈদ ও পূজা না হয়ে যদি মোহররম হতো তবেই মানাতো ভালো। ঈদের জামাত ও পুজোর মিছিল না করে বাঙালিরা যদি আজ মোহররমের মিছিল বের করত, ঈদ ও পুজোর নতুন কাপড়ের বদলে বাঙালি জাতটা যদি আজ কালো শোক বস্ত্র পরে খালি পায়ে হাই কি হলো বলে বুকে করাঘাত করতে করতে রাস্তায় বেরোতো, তবে সত্যিই বলছি ভাই, আমি তাদের উদ্দেশ্যে নমস্কার জানাতাম। পরেশদার উদ্ভট কল্পনায় আমার হাসি পেল, কিন্তু হাসলাম না। ওটা নিষ্ঠুরতা বলেই মনে হলো। তাই গলায় দরদ মাখিয়ে বললাম, আমার মনের কথাটাই বলেছো দাদা, কিন্তু হতভাগ্য দেশে কি মানুষ আছে? মানুষ আছে কি নাই পরেশদা বোধহয় তারই হিসেব দিতে যাচ্ছিল, কিন্তু পারল না। অদূরে সানাই বেজে উঠল। সানাইয়ের কান্নার সুরে আমাদের দুই বন্ধুর চোখের কোণে পানি জমা হলো। পরেশদা আমার দিকে চেয়ে বলল, ওই শোন, কোন হতভাগা আবার বিয়ে করছে। দেশের লোক না খেয়ে মরে গেল, আর তাদের সবের উপর দাঁড়িয়ে হতভাগারা বিয়ে করছে। বিয়ের মুখে মারিঝাটা। পরেশদার মনের আয়নায় নিশ্চয়ই বৌদির মুখের ছবি পড়েছিল। আমি বললাম, ওটা বিয়ে নয় পরেশদা, মহররমের একতলা বাজনা হচ্ছে।
ওই শোনো, হাই হাসান হাই হোসেনও শোনা যাচ্ছে। তবে কি সত্যই মহররমের মিছিল? আনন্দে পরেশদার গলা গদগদ হয়ে উঠল। সে আমার হাত ধরে জোরে টেনে ওই দিকে ছুটল। ক্রমে আওয়াজ স্পষ্ট হয়ে উঠল। দেখা গেল সত্যই মহররমের মিছিল। ঢাকঢোলের আওয়াজ ছাপিয়ে ছাদ পেটা শব্দের মতোই ছাতি পেটা শব্দ হচ্ছিল। হাই হাসান হাই হোসেন শব্দ আসমানে প্রতিধ্বনিত হচ্ছিল। মিছিলকারীদের সবার পরনে কালো কাপড়, খালি পা। পরেশদা আমার মুখের দিকে চাইল। আনন্দের আতিশয্যে এক ঝাঁকিতে আমার হাত ছেড়ে দিয়ে জোর হাতে মিছিলের উদ্দেশ্যে নমস্কার করল। বলল, বাঙালিরা আজও মরেনি। আনন্দে দুই বন্ধু এগিয়ে গেলাম। মিছিল আরো কাছে এলো। আওয়াজ আরো স্পষ্ট হয়ে উঠল। শুনলাম মিছিলের লোকেরা ছাতি পেটা করে যা বলছে তা হাই হাসান হাই হোসেন নয়। তারা বলছে, হাই জাপান হাই জার্মান, হাই জাপান হাই। আমরা অবাক হলাম। দুই বন্ধু আমরা ওর দিকে চাইলাম। কিছুই বুঝতে পারলাম না কেউ। এরা সব করছে কি? জাপান ও জার্মানের জন্য এরা রোদন করছে কেন? বেটাদের মতলবটা কি? একটা ভুঁড়িওয়ালা লাফিয়ে লাফিয়ে ছাতি পেটা করে বোধহয় ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে মিছিল থেকে একটু আলগা হয়ে পড়েছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনারা এসব কি বলছেন? জাপান জার্মানির জন্য এমন রোদন করছেন কেন? আপনারা কে? উত্তরে ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে কি বলল বোঝা গেল না। আঙুল দিয়ে আমাদের দৃষ্টি তাদের নিশানের দিকে ফেরালো। আমরা দেখলাম লেখা রয়েছে অল ইন্ডিয়া চেম্বার অব মার্চেন্টস। কিছুই বুঝলাম না। মিছিল এগিয়ে চলল। আমরা অবাক বিস্ময়ে ওদের দিকে চেয়ে রইলাম। একদল শেষ হতে না হতেই আরেক দল ওইরূপ হাই জাপান হাই জার্মান বলে ছাতিপেটা করতে করতে এগিয়ে এলো। দেখলাম ওদের নিশানে লেখা রয়েছে অল বেঙ্গল এআরপি ওয়ার্কার্স লীগ। তার বাদে এক দলের পর আরেক দল করে ক্রমে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন, বেঙ্গল প্রভিন্সিয়াল সিভিল সাপ্লাই অ্যাপ্লাইজ রিলিফ কমিটি, অল ইন্ডিয়া এমএলএ প্রোটেকশন লীগ ইত্যাদি অনেক নিশান আমাদের চোখের সামনে দিয়ে বায়োস্কোপের ছবির মতো পার হয়ে গেল। হাজার হাজার লোকের মিছিল। সকলের মুখে ওই এক ধ্বনি, হাই জাপান হাই জার্মান। মিছিল যখন শেষ হয়ে গেল তখন আমার হুঁশ হলো। ফিরে পরেশদার দিকে তাকালাম। বললাম, কিছু বুঝতে পারলে পরেশদা? পরেশদা বিস্ময় কম্পিত গলায় বলল, আমার তো মনে হয় বেটারা পঞ্চম বাহিনীর লোক। তুমি কি বলো? আমি লাফিয়ে উঠলাম, ঠিক বলেছো দাদা। এরা ফিফথ কলাম। এরা জাপান জার্মানিরই লোক। বেটারা দেশে রাজদ্রোহ ঘটাবার চেষ্টা করছে। পরেশদা একটু ভেবে বলল, কিন্তু লড়াইয়ে জার্মান ও জাপান দুটোই তো নিকেশ হয়েছে এতদিনে। তবে বেটারা প্রোপাগান্ডা করতে বের হলো কোন সাহসে? লড়াই তো এখন শেষ। আমি বুদ্ধিমানের মতো মাথা নেড়ে বললাম, লড়াই থেমেছে বলেই তো এরা বেরিয়েছে। যুদ্ধের পরবর্তীকালই তো বিপ্লবের মহেন্দ্র যোগ। কিন্তু বেটাদের কি সাহস দেখেছো? দিনের বেলায় প্রকাশ্য রাজপথে বিপ্লবের গান গেয়ে বেড়াচ্ছে। পরেশ, শহরের পুলিশরাই বা গেল কোথায়? ওরা বেটাদের গ্রেপ্তার করছে না কেন? আমি উৎসাহিত হয়ে উঠলাম। বললাম, চলো আমরা পুলিশ কমিশনারকে এত্তেলা দেই গে। এতগুলো ফিফথ কলামিস্টকে ধরিয়ে দিলে নিশ্চয়ই আমরা পুরস্কার পাবো। হয়তোবা প্রমোশনও পেয়ে যেতে পারি। আর জানো দাদা, বরাতে থাকলে টাইটেল টুইটেলও মিলে যেতে পারে দু একটা। ঈদ ও পূজার হন্তদন্ত কথা ভুলে গেলাম। দুই বন্ধু ছুটলাম লালবাজারের দিকে। হন্তদন্ত হয়ে গিয়ে উঠলাম পুলিশের বড় সাহেবের অফিসে। মিছিলের কথা শুনে সাহেব পাশের শেলফ থেকে একটি ফ্লাটা ফাইল টেনে বের করলেন। ফাইলটার দু তিন পাতা উল্টাবার পরে বললেন, হ্যাঁ, আজ মিছিল বার করবার জন্য পারমিশন নেওয়া আছে দেখছি। কিন্তু পারমিশন তো কতকগুলো বেকার সমিতির মিছিলের কোনো রাজনৈতিক ডেমনস্ট্রেশন হবার কথা নয়। বদমায়েশরা তবে কি সরকারের চোখে ধুলো দিয়ে এই পঞ্চম বাহিনীর মিছিল বের করলো? এ খবরের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা এখন যেতে পারেন। সরকার আপনাদের এই রাজভক্তির কথা স্মরণ রাখবেন। আমি বদমায়েশদের গ্রেপ্তার করার ব্যবস্থা করছি। আসুন তাহলে। গুড মর্নিং। সাহেব ফোন ধরলেন। আমরাও সেলাম করে বিদায় হলাম। পরদিন খবরের কাগজে পড়লাম, পুলিশ শহরের বিভিন্ন মহল্লায় খানাতল্লাশ করে অনেকগুলো পঞ্চম বাহিনীকে গ্রেপ্তার করেছে। খবরের কাগজে ছাপার হরফে বের হলো, ওই সব পঞ্চম বাহিনীর দল মহামান্য সম্রাটের গভর্নমেন্ট উচ্ছেদ করবার জন্য
জাপান ও জার্মানির সঙ্গে বিপুল ষড়যন্ত্র করেছিল। পুলিশও তার বহু প্রমাণাদি হস্তগত করেছে। শহরে চাঞ্চল্য পড়ে গেল। খবরের কাগজের সম্পাদকরা বুদ্ধি, কল্পনা ও অনুমানের কসরত করতে লাগলেন। বিশেষ সংবাদদাতা ছুটাছুটি করতে লাগলেন। সাংবাদিক স্কুপের প্রতিযোগিতা চলতে লাগলো। ফলে দেশসুদ্ধ লোক বুঝে নিল, হিটলার, টোজো প্রমুখ ওয়ার ক্রিমিনালরা নিজেদের দেশে পরাজিত হয়ে পালিয়ে এই শহরে আড্ডা গেড়েছিল। দেশবাসীর কপাল গুনে আইবিএ পুলিশের অসাধারণ কৃতিত্বের ফলে বিরাট ষড়যন্ত্র সময় থাকতে ধরা পড়েছে। তাদের দলকে দল গ্রেপ্তার হয়েছে। যথাসময়ে প্রকাশ্য আদালতে এদের বিচার হবে। ওদের প্রকাশ্যে বিচার দেখবার জন্য দেশকে দেশ ক্ষিপ্ত হয়ে উঠল। যথাসময়ে রাজদ্রোহী আসামিদের বিচার শুরু হলো। লয়ার ম্যাজিস্ট্রেটের এজলাসে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। চারিদিকে বন্দুকধারী পুলিশ পাহারা দিচ্ছে। সাংঘাতিক রকমের আসামি কিনা। ঠিক 10:30টায় আসামিদের প্রিজন ভ্যানে করে আনা হলো। উত্তেজিত বিপুল জনতা তাদের দেখবার জন্য হুড়াহুড়ি করতে লাগলো। আসামিদের কাঠগড়ায় তোলা হলো। দেখা গেল আসামিদের মধ্যে হিটলার, টোজোরা কেউ নেই। তার বদলে অল ইন্ডিয়া চেম্বার অব মার্চেন্টের সভাপতি ভূতপূর্ব মেয়র রায়বাহাদুর ঘনশ্যাম হেদারাম পাগড়িওয়ালা, অল বেঙ্গল এআরপি ওয়ার্কার্স লীগের সেক্রেটারি ভূতপূর্ব অধ্যাপক XYZ কান্দাহারি, ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের ক্যাশিয়ার স্যার পটসাতম চেট্টি, সিভিল সাপ্লাই এমপ্লয়িজ রিলিফ কমিটির প্রেসিডেন্ট ডাক্তার CCI ঘোষ, CIE বারেট ল, এবং MLA প্রোটেকশন লীগের সহসভাপতি ভূতপূর্ব কৃষিমন্ত্রী খান বাহাদুর মাওলানা হাজী খন্দকার তুকাব্বার আলী চক্রান্তপুরীর ন্যায় গণ্যমান্য ও শান্তিপ্রিয় নাগরিকরাই আসামির বেশে কাঠগড়ায় স্থান পেয়েছেন। দর্শকেরা পুলিশের উদ্দেশ্যে সি সি করতে লাগলো। আদালতের এজলাসেই তারা গোলমাল বাধালো। হাকিম ঘন ঘন ঘণ্টা বাজিয়ে এজলাসের শান্তি রক্ষা করতে লাগলেন। দর্শকদের বেশিরভাগেরই উৎসাহ কমে গেল। তারা আস্তে আস্তে বেরিয়ে গেল। ভাঙা এজলাসে বিচার শুরু হলো। সরকারি উকিল আসামিদের বিরুদ্ধে কেস ওপেন করলেন। ওজস্বিনী ভাষায় বক্তৃতা করে তিনি যা বললেন তার মর্ম এই: আসামিরা সমাজের গণ্যমান্য ও অর্থবিত্তবান প্রভাবশালী লোক। তাই সম্রাটের গভর্নমেন্টকে উচ্ছেদ করে এদেশে পাপেট গভর্নমেন্ট স্থাপন করবার মতলবে জাপানি ও জার্মানিরা এইসব গণ্যমান্য নাগরিককে তাদের এজেন্ট নিযুক্ত করেছে। সরকারের দয়ায় অর্থ যশ অর্জন করে এইসব অকৃতজ্ঞ বড়লোক জার্মানির ও জাপানের পঞ্চম বাহিনী সেজেছে। সেই জন্য এদের অপরাধ অধিকতর গুরুতর। এরা সরকারি রাজপথে প্রকাশ্য দিবালোকে শত্রুপক্ষের পতনের রোদন করে মিছিল বের করে রাজভক্ত, শান্তিপ্রিয় মূক জনসাধারণের মধ্যে রাজদ্রোহ সৃষ্টির চেষ্টা করেছেন এবং সেই রাজদ্রোহমূলক বেআইনি কাজ করবার উদ্দেশ্যে সরকারের চোখে ধুলো দেবার মতলবে বেকারদের মিছিল বের করার অজুহাতে পুলিশের লাইসেন্স নিয়েছেন। সুতরাং এদের অপরাধ অমার্জনীয়। উদ্বোধনী বক্তৃতার পর প্রাথমিক সাক্ষী প্রমাণাদি দেওয়া হলো। চার্জ ফ্রেম করবার আগে হাকিম আসামিদের বক্তব্য শুনতে চাইলেন। আসামিরা সমস্বরে বললেন, আমরা নির্দোষ। বাকি কথা আমাদের উকিল বলবেন। হাকিম আসামিদের উকিল সাহেবের দিকে জিজ্ঞাসু নয়নে তাকালেন। উকিল সাহেব নাটকীয় ভঙ্গিতে অতি ধীরে ধীরে পাছা উত্তোলন করে মোগলাই ধরনের হাকিমকে একটা কুর্নিশ করলেন এবং গম্ভীর সুরে বলতে লাগলেন, ইওর অনার, আমার মক্কেলদের বিরুদ্ধে অভিযোগ রাজদ্রোহের, কিন্তু প্রমাণ হয়েছে যতটুকু, তাতে দেখা যাচ্ছে তারা রাস্তায় মিছিল করে হাই জাপান, হাই জার্মান বলে বুকে এবং দু একজন কপালেও করাঘাত করেছেন। কি কারণে, কোন দুঃখে তারা হাই জাপান, হাই জার্মান বলে বুকে কপালে করাঘাত করেছেন, সেটা যদি হুজুর জানতে পারেন তবে রাজদ্রোহের অপরাধে এদের জেলে না পাঠিয়ে এদের দুঃখে সমবেদনায় প্রকাশ করবেন। হাকিম কৌতূহলে জিজ্ঞাসা করলেন, বলেন কি মশাই, কি সে কারণ? সরকারি উকিলও চোখ বড় করে আসামির উকিলের মুখের দিকে তাকিয়ে রইলেন। আসামির উকিল বলতে লাগলেন, হুজুর, জাপান ও জার্মানি এবারকার মহাযুদ্ধ বাধিয়েছিল, এটা তো ঠিক। সরকারি উকিল কি বলেন? সরকারি উকিল ও হাকিম উভয়ে বললেন, এটা তো ঠিক, এ বিষয়ে মতভেদ নেই। আসামির উকিল, যুদ্ধ বেঁধেছিল বলেই ব্ল্যাক মার্কেট হয়েছিল, মিলিটারি কন্ট্রাক্ট হয়েছিল, এআরপি হয়েছিল, আর সর্বোপরি যুদ্ধ বেঁধেছিল বলেই তো
আইনসভার আয়ু 5 বছরের জায়গায় 10 বছর হয়েছিল। যুদ্ধ না বাঁধলে এসব হতো না। এটা ঠিক কিনা? সরকারি উকিল কি বলেন? হাকিম ও সরকারি উকিল পরস্পরের দিকে চাইলেন। উভয়ে বললেন, এটাও ঠিক কথা। আসামির উকিল বিজয় উল্লাসে একবার সামনে একবার পিছনে তাকিয়ে বললেন, নাও ইওর অনার, যারা ব্ল্যাক মার্কেট থেকে, মিলিটারি কন্ট্রাক্ট থেকে এবং আইনসভা থেকে 2 পয়সা রোজগার করেছেন, তারা জাপান ও জার্মানির দৌলতেই তা করেছেন। এটা ঠিক কিনা? হাকিম ও সরকারি উকিল, তা তো বটেই, তা তো বটেই। আসামির উকিল গলার স্বর আরো উঁচা করলেন, বললেন, তাহলে ইওর অনার, জাপান ও জার্মানি যদি ঠিকমতো যুদ্ধ চালিয়ে যেতে পারত এবং এত তাড়াতাড়ি 1945 সালে যুদ্ধ শেষ না হয়ে যদি 1950 সালে শেষ হতো, তাহলে এরা আরো 2 পয়সা লাভ করতে পারতেন। এটা সত্যি কিনা? হাকিম ও সরকারি উকিলের গলা শুকিয়ে আসলো, তবু বলতে বাধ্য হলেন, তাই তো মনে হচ্ছে। আসামির উকিল গর্বভরে মৃদু হেসে বললেন, শুধু মনে হচ্ছে কেন হুজুর, এটাই ঠিক কথা। আর জাপান ও জার্মানির নির্বুদ্ধিতায় যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় আমার এই মক্কেলদের যে গুরুতর লোকসান হয়েছে, সেটা ইওর অনার দেখতে পাচ্ছেন। পাবলিক প্রসিকিউটর মহোদয়ও সেটা স্বীকার করবেন। এখন তারা হাই জাপান হাই জার্মান বলে রোদন করতে পারেন কিনা, এ কথা আমি ইওর অনারকেই জিজ্ঞাসা করছি। হাকিম ভাবনায় পড়লেন। সরকারি উকিল দেখলেন তার মোকদ্দমা ফসকে যায়, তাই তিনি শেষ চেষ্টা করে বললেন, লোকসান হলে হাই হাই করবার অধিকার সবারই আছে, কিন্তু মিছিল করে করবেন কেন? ঘরে বসে হাই হাই করলেই পারতেন। অন্তত এরা পাবলিক নুইসেন্সের অপরাধ করেছেন। আসামির উকিল, মিছিল করে হাই হাই করবে কি ঘরে বসে করবে, সেটা নির্ভর করে শোক ও লোকসানের তারতম্যের ওপর। গরিব লোক মারা গেলে আমরা চুপে চুপে গোবরায় বা কাশিমিত্রের ঘাটে ফেলে আসি, কিন্তু বড় লোক মরলে আমরা তার লাশ নিয়ে মিছিল করে শহর গরম করে তুলি, নাকি? সরকারি উকিল আরো কি বলবার জন্য লাফিয়ে উঠলেন। হাকিম জোরে জোরে ঘন্টা বাজিয়ে বললেন, অর্ডার অর্ডার, আমি আর কোনো কথা শুনবো না। আসামিদের আমি খালাস দেব। শুধু তাই নয়, আমি বুঝতে পারছি, আমি উকিল মানুষ যে আজ ম্যাজিস্ট্রেট হয়েছি, তাও জাপান ও জার্মানির দৌলতে। যুদ্ধ শেষ হওয়ায় আমারও চাকরি আজ বিপন্ন। কাজেই আমারও আজ হাই জাপান হাই জার্মান করা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। পাবলিক প্রসিকিউটর খালি হাতে না ফেরবার শেষ চেষ্টা করে বললেন, কিন্তু ইওর অনার, এই যুক্তিতে এমএলএ আসামিদের আপনি খালাস দিতে পারেন না। তারা তো আর যুদ্ধের চাকুরে নয়। হাকিম, একথা অবশ্য ঠিক। দে আর নট চিলড্রেন অফ ওয়ার। আসামির উকিল, এটা হুজুর কেবল দৃশ্যতই ঠিক। কারণ এমএলএরা যুদ্ধের সন্তান নয় বটে, কিন্তু তারা যুদ্ধের পোষ্য পুত্র। 5 বছরের মেয়াদে মেম্বার হয়ে 10টি বছর যে এরা নিরাপদে কাটিয়ে দিলেন, সে তো জাপান জার্মানির কৃপায়। হতভাগারা যদি আর কটা বছর যুদ্ধ চালাতে পারত, তবে অনেক এমএলএ ওই পদে জিন্দিগি কাবার করে দিতে পারতেন। নির্বাচনের ঝঞ্ঝাট আর তাদের পোহাতে হতো না। তাছাড়া আর কিছুদিন যুদ্ধতে এমএলএ থাকতে পারলে ভবিষ্যতে এমএলএ হবার আর দরকারই হতো না। হাকিম, তা হোক, কিন্তু আইনসভা তো আর উঠে যাচ্ছে না, আবার তো নির্বাচন হচ্ছে। আসামির উকিল, সেইটেই তো বিপদ। তবে আর বলছি কি হুজুর, আবার যে নির্বাচন হবে, তাতে পুরান এমএলএদের ভরসা খুব কম। তার উপর অনেকে 2-3খানা শাদী করে খরচ বাড়িয়ে ফেলেছেন। এমএলএ গিরি না থাকলে এরা ওদের খোরপোশ দিবেন কোথা থেকে? তাই হুজুর দেখতে পারছেন এদের বেদনা কত গভীর। হাকিম, বুঝলাম, এরাও আমাদেরই মতোই সাফারার। আমি সবাইকে বেকসুর খালাস দিলাম। বলে হাকিম চেয়ার ছেড়ে উঠে আসামির কাঠগড়ার দিকে গেলেন। তাদের হাতে হাত মিলিয়ে তিনি মিছিল করে বেরিয়ে গেলেন। সমবেত গলায় ধ্বনি করলেন, হাই জাপান হাই জার্মান। চাপরাশি আটদালিরা একদৃষ্টে চেয়ে রইল। চমক ভাঙলে তাদেরও অনেকে মিছিলের দিকে দৌড়াতে দৌড়াতে বলতে লাগলো, হাই জাপান হাই জার্মান। ব্যাস, আজ এ পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।